অনলাইন ক্লাসে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি তপন কুমার মণ্ডল, প্রভাষক হিসাব বিজ্ঞান, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, চড়াইকোল, কুমারখালী, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় কার্যপত্রর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ সমন্বয় জাবেদা, ইংরেজিতে বলে অ্যাডজাস্টিং এন্ট্রি, শিখনফল। পাঠ শেষে শিক্ষার্থীরা সমন্বয় জাবেদা কি এ সম্পর্কে বলতে পারবে, সমন্বয় জাবেদার শ্রেণী বিভাগ করতে পারবে, সমন্বয় জাবেদা কেন প্রয়োজন এ সম্পর্কে জানবে, বকেয়া খরচ ও আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা দিতে পারবে, অগ্রিম খরচ ও আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা দিতে পারবে। এখন আমরা আসি সমন্বয় দাখিলা কি, হোয়াট ইজ অ্যাডজাস্টিং এন্ট্রি। হিসাবকালের শেষ তারিখে রেওয়ামিল প্রস্তুত করার পর এবং আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে সঠিক নিট মুনাফা নির্ণয় ও প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শনের জন্য হিসাবের জের সঠিক অঙ্কে পরিণতকরণের লক্ষ্যে যে দাখিলা প্রদান করা হয় তাকে সমন্বয় দাখিলা বলে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই সংজ্ঞার মধ্যেই এই সমন্বয় জাবেদার গুরুত্ব সম্পর্কে বুঝতে পারবে। বলছে রেওয়ামিল প্রস্তুত করার পর এবং আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে ঠিক এই সময় কারবারের নিট মুনাফা এবং প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শনের জন্য হিসাবের জের সঠিক অঙ্কে পরিণতকরণের লক্ষ্যে যে দাখিলা প্রদান করা হয় তাকে সমন্বয় দাখিলা বলে। এই সমন্বয় দাখিলা আমাদের ওয়ার্কশিট প্রস্তুতের সময় লাগে, আর্থিক বিবরণী প্রস্তুতের সময় লাগে, বিভিন্ন জাবেদার সময় এই সমন্বয় দাখিলার প্রয়োজন হয়, তাই এর গুরুত্ব অনেক। এখন আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ অ্যাডজাস্টিং এন্ট্রি, অর্থাৎ সমন্বয় জাবেদার প্রকারভেদ। তোমরা একটু লক্ষ্য করো হোয়াইট বোর্ডের দিকে। সমন্বয় দাখিলা প্রথমত একে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অগ্রিম সমূহ, আরেকটি হচ্ছে বকেয়া সমূহ। লক্ষ্য করো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই এই অগ্রিম সমূহ আর বকেয়া সমূহ কি এবং কিভাবে হিসাবভুক্ত করতে হয় অনেক স্টুডেন্টই ভালো বোঝে না, তাই একটু গুরুত্ব দিয়ে লক্ষ্য করো। অগ্রিম সমূহকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অগ্রিম খরচ আর একটা হচ্ছে অগ্রিম আয়। ঠিক একইভাবে বকেয়া সমূহকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বকেয়া খরচ, আরেকটি হচ্ছে বকেয়া আয় বা অনাদায়ী আয়। সমন্বয় দাখিলার প্রকারভেদগুলোকে একটি উদাহরণের মাধ্যমে আমরা পরিষ্কার করার চেষ্টা করি। অগ্রিম খরচ সমূহ, এর মধ্যে আমি দুইটি উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে অগ্রিম বীমা সেলামি, একটা হচ্ছে অগ্রিম প্রদত্ত ভাড়া। তোমরা বীমা সেলামি নিশ্চয়ই বোঝো, এটাকে বীমা প্রিমিয়ামও ধরতে পারো। অর্থাৎ বীমা কোম্পানির কাছে আমাদের প্রতিষ্ঠান বীমা করা থাকলে বীমা কোম্পানিকে প্রতি মাসে একটা প্রিমিয়াম প্রদান করতে হয়, এটা কারবারের জন্য একটা খরচ। আবার ভাড়া মানে আমরা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কারোর কাছ থেকে কোনো দোকান ঘর বা কোনো অফিস রুম ভাড়া নিতে পারি, এক্ষেত্রে ভাড়া আমাদেরকে দিতে হয়, মানে প্রতিষ্ঠানকে দিতে হয়, এটা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ। সেটা যদি অগ্রিম প্রদান করা হয় সেটা হচ্ছে অগ্রিম খরচ। আমি অগ্রিম আয় সমূহ বলছি, যেমন শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে যদি কোনো প্রশিক্ষণ প্রদান করা হয় সেক্ষেত্রে কিছু টাকা আমাদের এই প্রতিষ্ঠান পেয়ে থাকে, যেটা প্রতিষ্ঠানের একটা আয়। আর উপভাড়া হচ্ছে সাবলেট, অর্থাৎ আমরা যদি আমাদের 4টি রুম আছে, আমরা যদি একটি রুম অন্য কাউকে ভাড়া দিয়ে থাকি সেখান থেকে কিছু টাকা আমরা পেতে পারি, সেটাকে উপভাড়া বলে। এটাও কারবারের একটি আয়,
কিন্তু এটা অ্যাডভান্স নিলে পরে সেটা অগ্রিম আয় হিসাবে আমরা ধরব। বকেয়া খরচ সমূহ, এর উদাহরণ হিসেবে আমরা দিতে পারি বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া ভাড়া। এগুলো তোমরা বোঝো। অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি মাসে বেতন প্রদান করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে 3 মাস বেতন তাদের দেওয়া হয়নি, বেতনটা বকেয়া আছে, সেটা বকেয়া খরচ হিসাবে আমরা ধরব। এরপরে বকেয়া আয় সমূহ, অর্থাৎ আমরা যদি প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ কোথাও বিনিয়োগ করে থাকি, সেখান থেকে একটা সুদ পাওয়া যায়, সেই টাকাটা কারবারের একটা আয়, সেটা যদি বকেয়া থাকে সেটা বকেয়া আয়। তোমরা উদাহরণগুলো দিয়ে বুঝলে যে সমন্বয় জাবেদা 4টি প্রকারভেদ: অগ্রিম খরচ, অগ্রিম আয়, বকেয়া খরচ, বকেয়া আয়, তার কয়েকটি উদাহরণ আমি দিলাম। এখন দেখো, অগ্রিম খরচগুলো কারবারের জন্য একটি সম্পদ, অর্থাৎ খরচ তো হয় ডেবিট, আবার সম্পদও ডেবিট, কিন্তু অগ্রিম খরচটা সম্পদ হিসাবে পরিগণিত হবে। অগ্রিম আয়, এটা ব্যবসায়ের জন্য দায় হিসাবে পরিগণিত হবে, অর্থাৎ আয় ক্রেডিট, দায়ও ক্রেডিট। কিন্তু অগ্রিম আয়টা কারবারের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে একটি দায়। বকেয়া খরচ, যে খরচটা এখনো বকেয়া আছে, আমরা দিই নাই, বেতন এখনো দেওয়া হয় নাই কর্মচারীদেরকে, দিতে হবে, তাই আমরা দায়বদ্ধ আছি, এটা ব্যবসায়ের একটি দায়। বকেয়া আয় সমূহ, এমন কিছু আয় আছে আমরা এখনো পাইনি, পাবো, এখন আমরা সম্পদ হিসাবে সেটাকে পরিগণিত করব, সম্পদ হিসাবে হিসাবভুক্ত করব, নয়তো কারবারের সঠিক নিট মুনাফা প্রস্তুত করা সম্ভব হবে না। তাই এবার আমরা বকেয়া খরচ সংক্রান্ত কিছু দফা নিয়ে আলোচনা করব, কিভাবে এই দফাগুলোর জাবেদাভুক্ত করতে হয় দেখি। মজুরি প্রদেয় বা বকেয়া রয়েছে 4,500 টাকা, অর্থাৎ কারবারের শ্রমিকদের মজুরি এখনো প্রদান করা হয়নি, বকেয়া রয়েছে। অঙ্কটি কেমন ভাবে থাকে তার একটা নমুনা এখানে তুলে ধরেছি। এটা একটা তোমাদের দেখানোর জন্য রেওয়া মিল সমন্বয় 1 2 3 4 এখানে আছে। 2 নম্বরে বলছে মজুরি বকেয়া আছে 4,500 টাকা। এখানে করণীয় বলেছে সমন্বয়গুলোর সমন্বয় জাবেদা দাও। আমাদের অঙ্ক এমন ভাবে থাকে, রেওয়া মিল দেওয়া থাকে, সমন্বয় দেওয়া থাকে, করণীয় দেওয়া থাকে। মজুরি বকেয়া আছে এত টাকা, আমরা আবার প্রশ্নে আসলাম, মজুরি বকেয়া আছে এত টাকা, এর সমন্বয় জাবেদা কি হবে দেখি। মজুরি ডেবিট, প্রদেয় মজুরি ক্রেডিট, অর্থাৎ খরচ বৃদ্ধি পেল, একই সাথে দায়ও বৃদ্ধি পেল। আমরা আরেকটি উদাহরণ নিয়ে আসি। রেওয়া মিলে বেতন ব্র্যাকেটে 10 মাস 20,000 টাকা, এটা একটা ডেবিটে দেয়া আছে টাকা, বেতন 10 মাস। আমি একটা নমুনা প্রশ্নপত্র আনছি, দেখো এটা একটা রেওয়া মিল, এখানে বেতন 10 মাস 20,000 টাকা ডেবিটে দেওয়া আছে। সমন্বয়ে বেতন সম্পর্কে কিছুই বলা নাই। সমন্বয়ে না বলা থাকলেও এই রেওয়া মিলের মধ্যে এই যে 10 মাস লেখা আছে, এটা এখানেই বুঝতে হবে এটাও একটা সমন্বয়। তাই সমন্বয়ে না বলা থাকলেও রেওয়া মিলের মধ্যে কিছু সমন্বয় জাবেদা থাকতে পারে, তোমরা ভালো করে প্রশ্নপত্রটি দেখে নেবে। তাহলে কি, এটা একটা প্রশ্ন। এর জাবেদা হবে বেতন খরচ ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট, আগেরটাই মতোই। খরচ বৃদ্ধি পেল, একই সাথে দায় বৃদ্ধি পেল। এখানে বেতন 10 মাস 20,000 ছিল, কিন্তু আমাদের 4,000 করে কি করে আসলো সেটা আমরা একটু দেখি। 20,000 10 মাস, অর্থাৎ 20,000কে 10 দিয়ে ভাগ করলাম, 2,000 টাকা প্রতি মাসে বেতন, তাহলে বছরে বেতন 24,000, 12 দিয়ে গুণ করলাম, তাহলে বকেয়া বেতন হচ্ছে 4,000। ক্লিয়ার? আমরা আরেকটি উদাহরণ নিয়ে আসি। রেওয়া মিলে ভাড়া আছে 15,000,
আর সমন্বয়ে বলা আছে ভাড়া 1/3 বকেয়া রয়েছে। 1/3 3 ভাগের 1 ভাগ বকেয়া আছে, আর ভাড়া দেওয়া আছে 15,000। তাহলে আমরা সমন্বয় জাবেদায় লিখতে পারি ভাড়া খরচ ডেবিট, যেহেতু বকেয়া আছে আর আমরা বকেয়া খরচ সংক্রান্ত সমন্বয় দাখিলা করছি, ভাড়া খরচ ডেবিট আর প্রদেয় ভাড়া ক্রেডিট, অর্থাৎ দায় বৃদ্ধি পেল, খরচও বৃদ্ধি পেল। এখন দেখি টাকাটা কিভাবে আসলো 7,500। এখানে আমি একটা খসড়া দিয়েছি, কিন্তু অনেকে হয়তো বুঝতে নাও পারো, আমি আর একটু ব্যাখ্যা করছি, লক্ষ্য করো। আমরা 1/3 বকেয়া আছে, অর্থাৎ 1 - 1/3 = 2/3। 2/3 এর মূল্য যদি 15,000 টাকা হয়, তাহলে 1 অংশের মূল্য কত আর 1/3 এর মূল্য কত? অর্থাৎ 2/3 অংশ দিয়েছে, 1/3 অংশ দিই নাই, সেই মূল্যটা আমরা বের করলাম 7,500। তোমরা বুঝতে পেরেছো হয়তো। আমি আর এক রকম উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, দেখো। 1/3 বকেয়া, অর্থাৎ 12 মাসে 1 বছর, তাহলে 3 ভাগের 1 ভাগ বকেয়া, তাহলে 3 ভাগের 2 ভাগ আমরা দিয়েছি। 3 ভাগের 2 ভাগ মানে 8 মাস, আর 1 ভাগ হচ্ছে 4 মাস। তাহলে 8 মাসের ভাড়া 15,000, এই যে দেওয়া আছে ভাড়া, 8 মাসের ভাড়া 15,000। 1 মাসের ভাড়া কত আর 4 মাসের ভাড়া কত? 7,500। দুইটি খসড়ার মাধ্যমে আমি তোমাদের বিষয়টি বুঝালাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আর একটা উদাহরণ নিয়ে আসি। রেওয়া মিলে টেলিফোন বিল 3/4 7200 টাকা লেখা আছে। 4 ভাগের 3 ভাগ, 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ, এটাকে বোঝায়। 3/4 7200 টাকা টেলিফোন বিল, তার মানে এটা প্রদান করা হয়েছে ডেবিট অংশে। আমাদের জাবেদা তো একই রকম, টেলিফোন বিল খরচ ডেবিট আর প্রদেয় টেলিফোন বিল ক্রেডিট। টাকাটা কিভাবে আসলো? তাহলে কি 3/4 অংশের মূল্য 72,000, তাহলে 1 এর অংশ কত আর 1/4 এর অংশ, অর্থাৎ 3/4 দিয়েছে, তাহলে 1/4 বাকি আছে, তাহলে 1/4 মূল্য এত টাকা। নিশ্চয় সহজ হয়েছে তোমাদের কাছে বোঝা। এবার আমরা আসি যে বকেয়া আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা, অর্থাৎ অনাদায়ী আয়। বকেয়া আয় তো বলা যায় না, ভালো শোনা যায় না। অনাদায়ী আয়, অর্থাৎ যে আয়টা এখনো অনাদায়ী রয়ে গেছে, আদায় হয় নাই, এই ধরনের। আমি একটা উদাহরণ দিচ্ছি। কমিশন অর্জিত হয়েছে 750 টাকা, কিন্তু এখনো পাওয়া যায়নি। কমিশন অর্জিত হয়েছে এত টাকা, কিন্তু এখনো পাওয়া যায়নি, অর্থাৎ প্রাপ্য কমিশন বা অনাদায়ী কমিশন ডেবিট, আর কমিশন আয় ক্রেডিট, অর্থাৎ আমরা আয় বলে লিখলাম, আয় বৃদ্ধি পেল ক্রেডিট। একই সাথে এই আয়ের টাকাটা পাওয়া যায় নাই, পরে পাবো, তাই এটা একটা বকেয়া কমিশন বা প্রাপ্য কমিশন বা অনাদায়ী কমিশন, এটা একটা ডেবিট। বুঝেছো? আমরা আর একটা উদাহরণ আনি। বিনিয়োগের সুদ অনাদায়ী 1200 টাকা, অর্থাৎ আমরা টাকা কোথাও বিনিয়োগ করেছিলাম, তার কিছু টাকা সুদ হয়েছে, কিন্তু এখন আমরা হাতে পাইনি, অনাদায়ী রয়েছে। এর জাবেদাটা কি? তাহলে বিনিয়োগের অনাদায়ী সুদ ডেবিট আর বিনিয়োগের সুদ ক্রেডিট, অর্থাৎ অনাদায়ী সুদ এটা কিন্তু সম্পদ, সম্পদ বলে ডেবিট লিখে রাখছি আপাত দৃষ্টিতে, এবং আয় বলে ক্রেডিট লিখে রাখছি। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। এবার বকেয়া খরচ আর বকেয়া আয় সম্পর্কে আমরা সমন্বয় জাবেদা দেখলাম। এখন আসি অগ্রিম খরচ সংক্রান্ত সমন্বয় দাখিলা কেমন হবে। অগ্রিম খরচ সংক্রান্ত সমন্বয় দাখিলা, আমি একটা বিষয় এখানে বলতে চাচ্ছি যে অগ্রিম খরচ দুই ভাবে সমন্বয় করা যায়। অগ্রিম খরচ দুই ভাবে সমন্বয় করা যায়, একটা হচ্ছে খরচ পদ্ধতি আর একটা হচ্ছে সম্পদ পদ্ধতি। খরচ পদ্ধতি অর্থাৎ প্রাথমিকভাবেই সাধারণ দাখিলায়, মানে আমরা যে জাবেদায় সাধারণত করে থাকি, সাধারণ দাখিলায় সম্পূর্ণ টাকাকে খরচ হিসাবে লেখা হয় বলে একে খরচ পদ্ধতি বলে। অর্থাৎ যখন খরচ হিসাবে আমরা লিখব তাকে খরচ পদ্ধতি বলে, আর প্রাথমিকভাবে যখন আমরা সম্পূর্ণ টাকাকে
সম্পদ হিসাবে লিখব। একটা বললাম খরচ হিসাবে লেখা হয়, আর এখানে বলছি সম্পদ হিসাবে লেখা হয় যখন, তখন সেটাকে আমরা সম্পদ পদ্ধতি বলবো। সংজ্ঞায় অনেকেই বুঝতে ভালো বুঝতে পারো না, আমি একটু উদাহরণ দিলে আর একটু পরিষ্কার হবে। দেখি, 1 এপ্রিল 2017 তারিখে বিমা সিলামি 1 বছরের জন্য প্রদত্ত হয় 18,000 টাকা। হিসাবকাল শেষ হয় 31/12/2017 তারিখে, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখে হিসাবকাল শেষ হয়, আর 1 এপ্রিল তারিখে 1 বছরের জন্য সে 18,000 টাকা বিমা সিলামি দিয়েছে, অর্থাৎ বিমা প্রিমিয়াম বিমা কোম্পানিকে দেওয়া হয়েছে। তাহলে এটা আমাদের একটা খরচ, কিন্তু আমরা 1 এপ্রিল টাকা দিয়েছি, অর্থাৎ 1 এপ্রিল থেকে 31শে ডিসেম্বর হয় হচ্ছে 9 মাস। আমরা বলছি 1 বছরের জন্য দিয়েছি, তাহলে পরবর্তী মার্চ পর্যন্ত আমরা 3 মাসের অগ্রিম টাকা দিয়েছি। এইটা আমরা খরচ পদ্ধতিতে কেমন ভাবে হিসাবভুক্ত করব আর সম্পদ পদ্ধতিতে কিভাবে হিসাবভুক্ত করব একটু দেখো। আমরা সাধারণ দাখিলা যখন কোনো বিমা সিলামি প্রদান করে থাকি, তাহলে বিমা সিলামি ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা চলে যায় আর খরচ হিসাবে ধরে রাখছি বলে খরচ ডেবিট। এইটা গেল হচ্ছে খরচ পদ্ধতি, যে আমি একটু আগে বললাম যে খরচ সাধারণভাবে যখন খরচ হিসাবে লিখে, যে খরচ হিসাবে লিখে রাখছি, আর এখানে দেখো সম্পদ হিসাবে লিখে রাখছি সম্পদ পদ্ধতিতে, অর্থাৎ এই টাকাটা দিয়েছি 1 বছরের জন্য, তখনই ধরে নিছি এই টাকাটা আমি অগ্রিম প্রদান করেছি, তাই অগ্রিম বিমা সিলামি ডেবিট সম্পদ হিসাবে লিখলাম, নগদ টাকা কারবার থেকে গেছে তাই নগদান ক্রেডিট। এটা হচ্ছে সাধারণ দাখিলা, একটা খরচ পদ্ধতিতে দেখালাম, একটা সম্পদ পদ্ধতিতে দেখালাম। এবার সমন্বয় দাখিলা কি হয় দেখো। খরচ পদ্ধতির ক্ষেত্রে আমাদের এই 3 মাসের টাকা আমরা অ্যাডভান্স দিয়েছি, যেহেতু আগে খরচ লিখেছি এখন অগ্রিম লিখব, তাই অগ্রিম বিমা সিলামি ডেবিট আর বিমা সিলামি ক্রেডিট, অর্থাৎ এই বিমা সিলামি খরচ লিখছিলাম, এত টাকা তো খরচ হয়নি, 3 মাসের টাকা অ্যাডভান্স দিয়েছি, তাহলে অ্যাডভান্সের টাকাটা লিখলাম আর খরচের টাকাটা কমায় দিলাম। আর সম্পদ পদ্ধতির ক্ষেত্রে আগে যেহেতু সম্পদ বলে লিখে রেখেছি, আর আমার এত টাকা আমি টাইম পার হয়ে গেছে, এখানে টাইমটা পার হয়ে গেছে, 9 মাস অতিক্রান্ত হয়েছে, 3 মাস অগ্রিম, তাহলে 9 মাসের টাকাটা আমি এখানে খরচ হিসাবে লিখবো, যেহেতু খরচ লিখি নাই আগে, তাই বিমা সিলামি ডেবিট খরচ বলে লিখলাম 9 মাসের টাকা, আর অগ্রিম বিমা সিলামি ক্রেডিট এত টাকা, অর্থাৎ এই সম্পদগুলো আগে লিখেছিলাম সেটাকে কমায় দিলাম। বুঝতে পেরেছো? এখন 4,500 আর 13,500 কিভাবে আসে দেখি। এই 4,500 12 মাসে বিমা খরচ 18,000 টাকা, 1 মাসে এত, আর 3 মাসে এত, অর্থাৎ 3 মাসের এখানে অ্যাডভান্স দিয়েছি তাই 4,500 বের করেছি, আর এখানে হচ্ছে আগে অ্যাডভান্স দিয়েছিলাম আর এখন 9 মাসের টাকা আমি খরচ বলে লিখবো, তাই 9 মাসে বিমা খরচ এত টাকা, মানে এই রকম ভাবে করে এখানে 3-এর জায়গায় 9 এখানে লিখলেই হবে ক্যালকুলেশন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখন অগ্রিম খরচ নিয়ে কিভাবে সমন্বয় দাখিলা দিতে হয় সেটা দেখছি। আমি এখানে একটি উদাহরণ তুলে ধরেছি, দেখো একটা রেওয়া মিল সমন্বয়ে বলা আছে 1 এপ্রিল 2017 তারিখে বিমা সিলামি 1 বছরের জন্য প্রদত্ত হয়, অর্থাৎ আমি একটু আগে যে আলোচনা করেছি সেই আলোচনার রেশ ধরেই বলছি যে 1 এপ্রিল 17 তারিখে বিমা সিলামি 1 বছরের জন্য প্রদত্ত হয়, এখানে অগ্রিম বিমা সিলামি 18,000 লেখা আছে, অর্থাৎ রেওয়া মিলে অগ্রিম বলে লিখে রাখছে, এর জাবেদা তাহলে হবে খরচ আমরা দেব, যেহেতু অগ্রিম বলে লিখে রাখছে সম্পদ পদ্ধতি হিসাবে, তাহলে আমরা এখন খরচ দেব, বিমা সিলামি ডেবিট অগ্রিম বিমা সিলামি ক্রেডিট, অর্থাৎ 9 মাসের খরচ বলে লিখলাম, আর সম্পদের পরিমাণ কমে গেল 13,500, সম্পদ বাদ বাকি থেকে গেল। ওই আগের মতোই আমি হিসাবটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় দেখালাম। 12 মাসে বিমা খরচ 18,000 টাকা, 1 মাসে কত আর 9 মাসে কত, অর্থাৎ রেওয়া মিলে যদি সম্পদ বলে লেখা থাকে তাহলে তোমার সমন্বয় জাবেদা দিবে, তোমরা সমন্বয় জাবেদা দেবে খরচ হিসাবে, আর সম্পদ কমে যাবে। আর রেওয়া মিলে যদি আমি বিমা সিলামি 18,000 দেওয়া থাকে আর 1 এপ্রিল তারিখে বিমা সিলামি 1 বছরের জন্য প্রদত্ত হয়, একই উদাহরণ আমি আরেকভাবে লিখছি, এইটা হচ্ছে খরচ হিসাবে লিখেছে,
এখানে খরচ হিসাবে লেখা আছে, তাই আমি সমন্বয় জাবেদা দেব সম্পদ হিসাবে। অর্থাৎ রেওয়া মিলে আছে খরচ লেখা, তাহলে এখন সম্পদ কতটুক, অর্থাৎ 3 মাসের টাকাটা আমি অ্যাডভান্স দিয়েছি বিমা ইসলামী, তাই অগ্রিম বিমা ইসলামী ডেবিট 4500 আর বিমা ইসলামী ক্রেডিট, অর্থাৎ এই খরচটা কমে গেল কিছুটা। 12 মাসে বিমা খরচ 18,000, 1 মাসে কত আর 3 মাসে কত, 4500 টাকা আমরা অ্যাডভান্স দিয়েছিলাম, সেই অ্যাডভান্সেরটা লিখলাম। দুইটি উদাহরণে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে বিষয়টি। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। রেওয়া মিলে ভাড়া আছে 15 মাস 37,500 টাকা, ভাড়া লিখে 15 মাস ব্র্যাকেটে 37,500, অর্থাৎ 15 মাসের জন্য 37,500 টাকা দিয়েছে, ভাড়া অগ্রিম দিয়েছে, তাহলে অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া খরচ ক্রেডিট। ক্যালকুলেশন করে যে 15 দিয়ে ভাগ করলে প্রতি মাসে 3 দিয়ে গুণ করলে 3 মাসের টাকাটা অগ্রিম দিয়েছে। ক্লিয়ার? আরেকটি উদাহরণ দেখো, অনিঃশেষিত বা অনুত্তীর্ণ ঘর ভাড়া 1800 টাকা, মানে শেষ হয়ে যায় নাই বা উত্তীর্ণ হয় নাই এমন ঘর ভাড়া, যে ঘর ভাড়াটা আমরা নিয়েছি, দেখে 4 মাসের টাকা আমরা অ্যাডভান্স দিয়েছিলাম, তা 3 মাস অতিক্রান্ত হয়েছে, 1 মাস অতিক্রান্ত হয়নি, এমন ধরনের বিষয়টা। যেমন অগ্রিম ঘর ভাড়া ডেবিট আর ঘর ভাড়া খরচ ক্রেডিট, অর্থাৎ অ্যাডভান্সের টাকাটা আমি সম্পদ বলে রাখলাম, আর ঘর ভাড়া যেহেতু এখনো নিঃশেষিত হয়ে যায়নি, ঘর ভাড়া খরচটাকে কমায় দিলাম। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। রেওয়া মিলে ভাড়া আছে 3,000 টাকা, আর সমন্বয়ে বলেছে ভাড়া পরবর্তী বছরের 31শে মার্চ পর্যন্ত প্রদত্ত হয়েছে। রেওয়া মিলে ভাড়া 3,000 অর্থাৎ ডেবিটে আছে, আর সমন্বয়ে ভাড়া পরবর্তী বছরের 31শে মার্চ পর্যন্ত প্রদত্ত হয়েছে, অর্থাৎ 3 মাসের টাকা অগ্রিম প্রদান করেছে। অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া খরচ ক্রেডিট। এখানে একটু লক্ষণীয় বিষয় দেখো যে আমি 2 রকম টাকা লিখেছি, 600, 750, 600, 750। এটা কি করে সম্ভব? অর্থাৎ 3,000 টাকা ভাড়া সে দিয়েছে, বলছে পরের বছরের 31শে মার্চ পর্যন্ত দিয়েছে, তাহলে কবে এই টাকাটা বা কখন এই টাকাটা দিয়েছে এটা এখানে উল্লেখ নাই। তাই কোন বইতে এ বিষয় সম্পর্কে এই 3,000 টাকা 15 মাস ধরে হিসাবভুক্ত করা আছে, কোন বইতে 12 মাস ধরে হিসাবভুক্ত করা আছে। তোমরা যে কোনো একটি করলেই হবে। অর্থাৎ যদি 15 মাস ধরে করে যে ভাড়া 3,000 টাকা দিয়েছে 31শে মার্চ, অর্থাৎ 3 মাস বেশি দিয়েছে, তাহলে 15 মাসের জন্য 3,000, তাহলে ভাগ করলে 1 মাস, আর 3 মাসের টাকা অগ্রিম, তাই 600। আর কেউ যদি মনে করে যে আমাদের এই 3,000 টাকা সেটা মোটামুটি 1 এপ্রিল তারিখে দিয়েছিল, মানে কারবারের যে চলতি হিসাবকালের এপ্রিলে দিয়েছিল, এটা ধরে নিয়ে তারা 12 মাসের জন্য ধরে নিয়ে কেউ অঙ্ক করতে পারে, এদেরটাও সঠিক হবে। তাই আমি দুইটি এখানে উল্লেখ করলাম। আমি আর একটা উদাহরণ আনি। বর্ষ শেষে অব্যবহৃত মণিহারি 400 টাকা, অর্থাৎ মণিহারি খরচ এখনো মানে সম্পূর্ণ হয় নাই, অর্থাৎ কিছু অব্যবহৃত অবস্থায় পড়েই আছে, তাই সেটা সম্পদ হিসাবে লাগবে অব্যবহৃত মণিহারি ডেবিট আর মণিহারি খরচ ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন যে উদাহরণটি তোমাদের সামনে তুলে ধরছি, এই বিষয়টি অনেকের কাছে খুব সমস্যা মনে হয়। আমি একটু আলোচনা করছি, দেখো তোমাদের কাছে ক্লিয়ার হয় কিনা বিষয়টা। আমি একটি উদাহরণ নিয়ে এসেছি যে অগ্রিম বীমার প্রিমিয়াম 2400 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ আমাদের যে বীমা প্রিমিয়াম সেটা অগ্রিম প্রদান করা হয়েছিল, অর্থাৎ আমরা সম্পদ পদ্ধতিতে অগ্রিম হিসাবে লিখে রেখেছিলাম, তার 2400 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ টাইমটা পার হয়ে গেছে, এখন তাহলে আর সম্পদ নাই, সেটা খরচ হিসাবে পরিগণিত হবে। তাই বীমা ইসলামী খরচ ডেবিট আর অগ্রিম বীমা ইসলামী ক্রেডিট। আরেকটি উদাহরণ দেখো, বিজ্ঞাপন খরচের 3/5 বিলম্বিত করতে হবে। বিজ্ঞাপন খরচের 3/5 বিলম্বিত করতে হবে। রেওয়া মিলে বিজ্ঞাপন 10,000 টাকা, 5 ভাগের 3 ভাগ
পরবর্তী সময়ে চলবে এই বিজ্ঞাপন। তাহলে 5 ভাগের 2 ভাগ এখনকার খরচ আর 5 ভাগের 3 ভাগ পরবর্তী সময়ে চলবে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, অর্থাৎ এটা একটা সম্পদ, আর বিজ্ঞাপন খরচ ক্রেডিট। অর্থাৎ বিজ্ঞাপন খরচ বলে মোট 10,000 লেখা হয়েছিল, তার ভিতর দেখা যাচ্ছে 5 ভাগের 3 ভাগ পরবর্তী সময়ের জন্য চলবে, তাই 5 ভাগের 3 ভাগ 6,000 টাকা, সেটা সম্পদ হিসাবে রেখে দিলাম আর খরচকে কমায় দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব অগ্রিম আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা নিয়ে। অগ্রিম আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা। অগ্রিম আয় দুভাবে সমন্বয় করা যায়, একটা হচ্ছে আয় পদ্ধতি আর একটা হচ্ছে দায় পদ্ধতি। আয় পদ্ধতি সাধারণ দাখিলায় সম্পূর্ণ টাকাকে আয় হিসাবে লেখা হয় বলে একে আয় পদ্ধতি বলে। অর্থাৎ বলছে সাধারণ দাখিলায় বা জাবেদায় সম্পূর্ণ টাকাকে আয় হিসাবে লেখা হয় বলে একে আয় পদ্ধতি বলে, আর সাধারণ দাখিলায় সম্পূর্ণ টাকাকে প্রাথমিকভাবে যখন অগ্রিম আয় বা দায় হিসাবে লেখা হয় তাকে দায় পদ্ধতি বলে। সংজ্ঞাতে অনেকে ভালো বুঝতে পারলে না, এসো দেখি একটু উদাহরণের মাধ্যমে আমরা কিভাবে বিষয়টিকে পরিষ্কার করতে পারি। উদাহরণে দেখো, শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল 12,000 টাকা, কিন্তু উহার মধ্যে 7,000 টাকা চলতি বছরের আয় রয়েছে। শিক্ষানবিশ সেলামি বলেছি যে আমরা কাউকে প্রশিক্ষণ দিয়ে তাদের কাছ থেকে কিছু টাকা আমরা পেয়ে থাকি, মানে প্রতিষ্ঠান পেয়ে থাকে, সেটা একটা আয়। 12,000 টাকা পাওয়া গেল, কিন্তু 7,000 টাকা চলতি বছরের আয়, অর্থাৎ আমরা যে বছরের হিসাব করছি সে বছরের আয়টা হচ্ছে 7,000। তাহলে আরো 5,000 টাকা নিশ্চয়ই আমরা অ্যাডভান্স নিলাম, তাহলে আমরা তাদের কাছ থেকে টাকাটা বেশি নিয়েছি 5,000। আয় পদ্ধতির ক্ষেত্রে দেখো, নগদান ডেবিট আর শিক্ষানবিশ সেলামি ক্রেডিট, অর্থাৎ আয় বলে লিখে ফেলেছি। আয় পদ্ধতিতে প্রাথমিকভাবে আয় বলে লেখা হয়, যে আয় বলে লিখেছি। এটা সমন্বয়ে কি হবে, যেহেতু আয় বলে লিখেছি কিন্তু এত টাকা তো আমার এই বছরের আয় না, এই বছরের আয় হচ্ছে 7,000 টাকা, তাহলে 5,000 টাকা হচ্ছে আমাদেরকে ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার তো উপায় নাই, তাই দায় বলে লিখবো। অর্থাৎ এরই নাম অনুপার্জিত শিক্ষানবিশ সেলামি, দ্যাট মিনস অগ্রিম শিক্ষানবিশ সেলামি। অর্থাৎ আমরা অ্যাডভান্স কারো কাছ থেকে টাকাটা নিয়ে রেখেছি, তাই আমাদের কাছে সেটা দায়। অর্থাৎ আয় পদ্ধতিতে আয় বলে লিখেছিলাম, বছর শেষে সেই আয়টাকে কমালাম আর বাদ বাকি টাকা দায় হিসাবে লিখলাম। আর দায় পদ্ধতির ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা নগদান হিসাব ডেবিট, আর এই দেখো এখানে নগদান ডেবিট আর আয় ক্রেডিট, আর এখানে নগদান ডেবিট আর দায় ক্রেডিট, এর একটা দায়। অর্থাৎ অনুপার্জিত শিক্ষানবিশ সেলামি, মানে অনুপার্জিত শব্দের অর্থ হচ্ছে যা উপার্জিত এখনো হয় নাই, তাই অনুপার্জিত শিক্ষানবিশ সেলামি। একটা আয়ের টাকা আমরা দায় বলে আগেই লিখে রেখেছি, যেহেতু টাইম পার হয় নাই, টাকাটা নিয়ে রেখেছি আমরা, তাই সেটা দায় হিসাবে আগেই লিখে রেখেছি। তাই এর সমন্বয় জাবেদা বছর শেষে হচ্ছে কি, এই দায়টা কমালাম, এই যে দায় কমালাম আর শিক্ষানবিশ সেলামি আয় বলে লিখলাম। প্রথমে দায় লিখেছিলাম, এখন সেই দায়টাকে কমালাম, এখন আয় বলে লিখলাম 7,000। টাকাটা দেখো এর 5,000, এর 7,000। একটু খেয়াল করবে, পদ্ধতি দুই রকম, কোনটা কোন পদ্ধতিতে লেখা আছে টের পাওয়া যাবে অঙ্ক দেখলেই। এসো আমি একটা উদাহরণ। উপভাড়া অগ্রিম পাওয়া গেল 550 টাকা, অর্থাৎ একটা সাবলেটের টাকা আমরা পাই আমাদের কারবারের জন্য, ওটা একটা আয়। অ্যাডভান্স পাওয়া গেল 550 টাকা, তাহলে উপভাড়া আয় ডেবিট আর অনুপার্জিত উপভাড়া ক্রেডিট। অর্থাৎ অগ্রিমের টাকাটা পাওয়া গেল, সেটা আমাদের দায় বলে লিখলাম, এই যে দায় বলে লিখেছি। আর এটা উপভাড়া আয়, অর্থাৎ আগের যে উদাহরণ দিলাম সেখান থেকে বুঝতে পারছো যে আমরা আয় পদ্ধতিতে লিখছিলাম, সেটা আয়টাকে কমালাম। শিক্ষানবিশ সেলামি 3 বছরের জন্য পাওয়া গেল 3,000 টাকা। 3 বছরের জন্য শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল। আমি তো 1 বছরের অঙ্ক করছি, 12 মাসের, 3 বছরের টাকা পাওয়া গেল, অর্থাৎ 2,000 টাকা অ্যাডভান্স পেলাম, শিক্ষানবিশ সেলামি ডেবিট, অনুপার্জিত শিক্ষানবিশ সেলামি ক্রেডিট। আরেকটি উদাহরণ দেখো,
পূর্বে প্রাপ্ত অগ্রিম উপভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 250 টাকা। এই উত্তীর্ণ আর অনুত্তীর্ণ এই দুটো বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক কনফিউশন থাকে। তা এই উদাহরণটা একটু লক্ষ্য করো, দেখো তোমাদের সমস্যার সমাধান হয় কিনা। কোনো উপভাড়া পূর্বেই পেয়েছি কিন্তু অগ্রিম হিসাবে পেয়েছিলাম, তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ মানে কি, আমরা 4 মাসের ভাড়া পেয়েছিলাম, দেখা যাচ্ছে তার 3 মাস পার হয়ে গেছে। তাহলে যেটা আমরা আগেই অগ্রিম বলে লিখেছিলাম দায়বদ্ধ, সেই দায় তো আর এখন থাকলাম না, তাই অগ্রিম উপভাড়া কমে গেল, অর্থাৎ দায়টা কমে গেল ডেবিট, আর আয় বলে পরিগণিত হলো, উপভাড়া আয় হচ্ছে ক্রেডিট। বুঝতে পেরেছো? আর একটা উদাহরণ দেখো, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট 6000 টাকা। অর্থাৎ আমরা তো বুঝি অনুপার্জিত সেবা আয় মানে সেটা তো ক্রেডিটেই থাকবে, দায়। আর অনুপার্জিত সেবা আয়ের 1/3 আয় হয়েছে, অর্থাৎ সমন্বয়ে বলেছে অনুপার্জিত সেবা আয়ের 1/3 আয় হয়েছে, 3 ভাগের 1 ভাগ আয় বলে লিখতে হবে। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ মানে 2000 টাকা, সেটা আয় বলে, যে সেবা আয় লিখলাম ক্রেডিট আর অনুপার্জিত সেবা আয় ডেবিট। অর্থাৎ যেটাকে আমি দায় বলে লিখেছিলাম সেটাকে এখন কমালাম, দায়ের টাকাটা কমালাম, আয় বলে লিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমন্বয় জাবেদা সম্পর্কে তোমাদের আমার যতটুকু সম্ভব ধারণা দিলাম, তোমরা এখান থেকে বোঝার চেষ্টা করবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।